নমস্কার। গোটা দেশের সঙ্গে রাজ্যেও এসআইআর নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা চলছে। যেহেতু রাজ্যে তা লাগু হতে চলেছে এমন প্রচার মথার তরফে করা হয়েছে, স্বাভাবিক কারণে পাহাড়ের জনগণ, ভোটাররা, জনজাতিরা, তিপ্রাচারা, আদিবাসীরা, সর্বোপরি উপজাতিরা তারা কিন্তু তাদের বক্তব্যে তীব্র আতঙ্কের কথাই শুনিয়েছেন। গোটা রাজ্যের বিষয়গুলো নিয়ে কংগ্রেস, সিপিআইএম প্রচার জোরালো করছে। বামফ্রন্টের তরফে আগামীকাল কর্মসূচি আছে, তাকেও ইস্যু করে সেখানে রাজধানীতে কর্মসূচি সংগঠিত হবে। যতটুকু খবর, গোটা রাজ্যে সেই কর্মসূচিকে জোরালো করা হচ্ছে। কংগ্রেসও ইস্যুতে বিভিন্ন জায়গায় প্রচার জোরালো করেছে। সেদিক থেকে এই সময়ের মধ্যে ইস্যুতে আমরা আপনাদের প্রত্যেককে নিয়ে প্রায় প্রতিদিনের মতো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছি, আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করছি। আপনারা কি মনে করেন, গোটা রাজ্যে বিষয়গুলো নিয়ে যখন চর্চা হচ্ছে, গোটা দেশে যখন বিষয়গুলো নিয়ে চর্চা হচ্ছে এবং অবশ্যই সংসদের ভেতর বাইরে বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস বলা যেতে পারে এই সময়ে তাকে ভিত্তি করে রাজনৈতিক অবস্থান হোক কিংবা সকলের হয়ে যে কথা বলা, সেদিক থেকে সোচ্চার আছে। তার পাশাপাশি রাজ্যে কংগ্রেস, সিপিআইএম ইতিমধ্যে ইস্যুতে প্রচারও করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগরতলায় এসে একটি কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে এই বিষয়ে কথা বলছিলেন। আমরা সকলের কথা শুনবো, আপনাদের প্রত্যেকের কথা শুনবো। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন এবং প্রতিদিন আপনারা আমাদের সঙ্গে থাকেন, কথাগুলো বলেন। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, এই সময়ে আপনারা মূল বিষয়ে থাকবেন, মূল বিষয়ে কথা বলবেন এবং আপনারা এই সম্পর্কিত বিষয়ে মতামত দেবেন, আপনার ভাবনা এই অনুষ্ঠানে তুলে ধরবেন। সেই সঙ্গে আরো একবার বলা, এই অনুষ্ঠান থেকে যে কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন এবং আপনি যখন কথা বলবেন তখন অন্য কোনো মাধ্যম থেকে এই অনুষ্ঠান শোনার চেষ্টা করবেন না এবং আপনারা সরাসরি এই অনুষ্ঠানে কথা বলবেন এবং মূল বিষয়ে থাকার চেষ্টা করবেন। যখন বক্তব্য রাখবেন তখন আপনার বক্তব্য রাখবেন, পরবর্তী সময় আপনার রেকর্ড করা বক্তব্য শুনবেন এবং প্রত্যেকে যাতে আপনার বক্তব্য সুন্দরভাবে গ্রহণ করতে পারে সেই দৃষ্টিতে আপনি কথা বলবেন এই অনুষ্ঠানে। আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই। সংবিধানে আমাদের নাগরিকদের নাগরিকত্বের যে পরিচয়পত্র, এই পরিচয়পত্রের সরকার বা ভারত সরকার কর্তৃক, নমস্কার, কে বলছেন? এবং নির্বাচন কমিশন লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। এই পরিচয়পত্র দেখবেন খুব কম, খুব অন্যায়। কারণ তার অঞ্চলে অনেক আদিবাসী ডকুমেন্ট নির্বাচন কমিশন চলতেছে, ঠিক আছে না, তাদের প্রতি খুব আসলে তাদেরই প্রতি তাদের কাছে ঠিকানা যদি আসামের কথা সেই সমস্ত নমস্কার। এই পরিচয়পত্র মূলে নির্বাচক তারা তাদেরকে পরিচয়পত্র দেয় এবং তাদের নাম লিপিবদ্ধ করে। একটা অদ্ভুত পরিস্থিতি এই দেশে বিরাজ করছে। নির্বাচন কমিশন, নির্বাচক মণ্ডলী তাদের ভারত সরকার প্রদত্ত যে পরিচয়পত্র সেগুলিকে তারা অস্বীকার করে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে নির্বাচক মণ্ডলীর যে তালিকা, এই তালিকা স্পেশাল ইন্টারিম যে রিভিশন, এই এসআইআর মাধ্যমে দেখা যাচ্ছে যে তাদের নাম একটা রাজনৈতিক দলে তাদের হয়ে এই ইলেকশন কমিশন সেখানে তালিকা থেকে বাদ দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করে, যার বিরোধিতা সমগ্র রাজ্যব্যাপী। এবং এটা বিহার রাজ্যের কথা আমি বলছি, সেখানে যেমন তুমুল বিক্ষোভ। ভারতীয় জাতীয় কংগ্রেস দল সহ বিরোধী দলগুলি সারা দেশব্যাপী
এর প্রতিবাদে সামিল। আমাদের রাজ্যেও আমরা আশা করছি যে এটা এই এসআইআর এই রাজ্যেও এটা প্রয়োগ হবে। বর্তমানে আসাম রাজ্যেও তার প্রয়োগ করার পদক্ষেপ নেওয়া। এই পদক্ষেপগুলিতে আমরা উদ্বেগ প্রকাশ করছি এই কারণে যে এই রাজ্যে আমরা নমস্কার, কে বলছেন? একটা আঞ্চলিক দল উপজাতি যারা আছে তারা তো মানে 100% তারা করতে পারবেন, তাদের ভাইটা থাকবে। তারা একজনে বাঁচেন না, কারণ মহারাষ্ট্র বলবে তারা তো ভূমিপুত্র হিসেবে তারা পাবেন, তাদের কাগজপত্র থাকা না হয় থাক, তারা বলবেন এখানে তারা ভূমিপুত্র। আমরা কি বলবো সেটা যদি একটু ব্যাখ্যা করে বলা হয়েছে। কারণ তারা তো ভূমিপুত্র সবসময় এটা কিভাবে আবাস করে বাংলাদেশ থেকে কালকে আসলো ভূমিপুত্র হয়ে যাবেন, তাদের ডকুমেন্ট হারিয়ে গিয়েছে বা ওনাদের পড়ালেখা নেই বা তারা এসব জানে না, এরকম একটা কিছু তাদেরকে বলে ডিসকাস করে নেবেন। আমাদের বেলা কি হবে? চাকরির ক্ষেত্রে তাদেরকে এত% ডিসকাউন্ট, পরীক্ষার ক্ষেত্রে ডিসকাউন্ট, আপনার একটা পুলিশের লাভ নিতে গেলে একটা ডিসকাউন্ট, তাদেরকে ওই এই জায়গাতে আসলে এখানে তাদেরকে 100% ডিসকাউন্ট থাকবে। কারণ তাদেরকে বাদ দিয়ে আমাদের রাজ্যে কোনো সরকার আসতে পারে না, এটা স্বপ্ন ওনারা স্বপ্ন করতে পারবে না। ওনাদেরকে বাদ দিয়ে ওনাদেরকে লাগবে ওনাকে যে কোনো প্রকার হোক তারা সেটেলমেন্ট করে দেবে। কিন্তু ওই আমাদের মতন যারা আছে না তারাই পাস করবে না। আঞ্চলিক দল ত্রিপুরা মথা তার সুপ্রিমো বলছে যে এসআইআর এর মাধ্যমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা। ইন্দিরা মুজিব চুক্তি অনুযায়ী 1971 সালকে বর্ষ নির্ধারণ করে এই রাজ্যে যে নাগরিকত্ব আইন, এই আইন এটা বলবৎ করা আছে এবং এটা প্রয়োগ হয়েছে। তার প্রায়োগিক যে লক্ষ্য, সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। কিন্তু দেখা গেছে যে এই আঞ্চলিক দলের সুপ্রিমোর ভাষা এরা যদি স্পেশাল রিভিশন যদি হয়, এই রিভিশনে এখানে যারা নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব অংশের মানুষ, অনেকে হয়তো বিশেষ করে আদিবাসীদের মধ্যে একটা বড় অংশ যারা তাদের যে জন্মের কাগজপত্র এটা তারা এখন দেখাতে সক্ষম হবে না, বা ভারত সরকার প্রদত্ত যে এই আধার কার্ড বা ভোটার আইডেন্টিটি এইগুলিকে যারা অস্বীকার করছে, সেই ক্ষেত্রে একটা বড় অংশকে দেখা যাবে নাগরিকত্ব থেকে তাদেরকে একসময় নাগরিকত্ব হারিয়ে তাদের মানে এই রাজ্যে অনুপ্রবেশকারী রূপে তাদেরকে চিহ্নিত করা হবে। আমাদের বক্তব্য হলো যে এটা নির্বাচন কমিশন কোনো অবস্থাতেই কারো সাংবিধানিক অধিকার কেড়ে নিতে পারে না। সরকার প্রদত্ত যে নাগরিকত্বের যে প্রমাণপত্র সেইগুলিকে তারা অস্বীকার করতে পারে না। তাদের কাজ নির্বাচনের তালিকা তৈরি করা, নির্বাচন সম্পন্ন করা। কিন্তু আমরা লক্ষ্য করেছি গত 7.5 বছর এই রাজ্যে এই নির্বাচন কমিশন এরা নির্বাচনে কোনো ধরনের এই যে কারচুপি হয় বা ভোটার লিস্ট নিয়ে নানা শাসক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার লক্ষ্যে যে কাজ তারা করে বা ভোট কেন্দ্রগুলিতে যেভাবে রিগিং হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার উপনির্বাচনে কি ঘটেছে এটা
এই রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছে। প্রতিটা নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা এটা এই রাজ্যের মানুষ ভালো করে তারা উপলব্ধি করছে। নির্বাচন কমিশনের কাজ ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে একটা রাজনৈতিক দলের সুযোগ করে দেওয়া, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায়। এবং এই লক্ষ্যকে সামনে রেখে যারা এগুচ্ছে আমরা তার তীব্র বিরোধিতা করছি। নির্বাচন কমিশনের এই ভূমিকার আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি। আগামী দিন এই রাজ্যে এসআইআর দ্বারা যদি এই ধরনের প্রচেষ্টা শুরু হয়ে তাহলে এরও আমরা বিরোধিতা করব। যারা একসময় এনআরসি সিএ এর বিরোধিতা করেছে এবং এই রাজ্যে যারা বৈধ নাগরিক, কারণ অবৈধ নাগরিককে অনুপ্রবেশকারী রূপে আমরা এই রাজ্যে কোনোভাবেই এটাকে আমরা সমর্থন করি না বা আমরা তাদেরকে এই রাজ্যে কোনোভাবেই বসবাস করার পক্ষে না। কিন্তু এই যে আজকে যারা একসময় সিএ এর বিরোধিতা করেছে, যারা 2014 সালে 31শে অগাস্ট ভারতের নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে যারা বিরোধী ভূমিকা পালন করে এই রাজ্যে আন্দোলন করেছিল, আমি বুঝতে পারছি না তাদের এই যে ভিত্তি বছর, এটা কোনটাকে তারা ভিত্তি বছর ধরে দেশের সরকারের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তারা ধন্যবাদ জ্ঞাপন করছেন। কারণ দেশের সরকার বা দেশের বিজেপি নেতৃত্বরা তারা বলছে 2014 সালে যারা ভারতবর্ষের মাটিতে এসেছে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আফগানিস্তান, পাকিস্তান বা বাংলাদেশ থেকে যারা ধর্মীয় সংখ্যালঘু এই রাজ্যে যারা অনুপ্রবেশ করেছেন তাদের নাকি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সিএ এর অ্যামেন্ডমেন্ট যে এখানে এটাকে চালু করার জন্য। তো যারা এর বিরুদ্ধে আন্দোলন করলো আজকে শাসক দলের সঙ্গে সুর মিলিয়ে তারা যদি সিএ মেনে নিয়ে তারা যদি মনে করেন যে এখানে এসআইআর এর পক্ষে সওয়াল করবেন, এটা তো দুইটারিটা। এসআইআর মূলে কাকে তারা চিহ্নিত করতে চাইছেন? এই এসআইআর দ্বারা বৈধ নাগরিকদের তাদেরকে যদি ভোটার তালিকা থেকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক দলকে সুবিধা করে দিতে হয়, তার তীব্র বিরোধিতা করে আমরা এই রাজ্যেও আন্দোলনে সামিল হই। এসআইআর এখন বিহারে লাগু হচ্ছে, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, আমার দায়িত্ব, ঠিক আছে? তো নির্বাচন কে এসআইআর চাইবে না চাইবে, কে চাইবে না, আলাদা বিষয়। বিহারে নির্বাচন কমিশন করছে, এটা ভারতীয় জনতা পার্টি আর অন্যের দায়িত্ব নয়। তার জন্য কংগ্রেসের আর অন্য পার্টির ভীমরতি ধরেছে যে 7 দিন যাবৎ হাউস চলতে জেনে এসআইআর কারণে। তো এটা কি করতে চাইছে যে পার্লামেন্ট চালাচ্ছি না, পার্লামেন্ট অ্যাডজন করাচ্ছি, তাতে আমরা এসআইআর করতে দেব না। তো এসআইআর পার্লামেন্টের দায়িত্বই না, তা তো নির্বাচন কমিশনার বলে দিয়েছে ভোটাধিকার মানুষের আছে কিন্তু সবার ভোটাধিকার নেই। ভোটাধিকার আছে কিন্তু সবার ভোটাধিকার তো কমসে 18 বছর পরেই তো ভোটাধিকার হয়। তার 16 বছরের ছেলে বলবে আমারও ভোটাধিকার লাগবে, তো সম্ভব না। কানুন তো একটা আছে, ব্যবস্থা তো আছে। তো পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে এসে এখানে ভোট মারবে, এটা তো সম্ভব না। ভারতীয় যারা আছে এরা ভোট করবে, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, সবাই করবে। কিন্তু যারা অবৈধভাবে রাত অন্ধকারে ভারতবর্ষে আছে এরা কেন ভোট দেবে? এরা কেন ভারত থাকবে? সেটা স্পষ্ট। কিন্তু এসআইআর এর বিষয় নির্বাচন কমিশনের বিষয়, তার মধ্যে ভারতীয় জনতা পার্টির কোনো বিষয়ই নেই। আর নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে বিহারে এসআইআর হবেই। কারণ কি, যে বিহারের মানুষের স্বার্থে করা হচ্ছে, ভারতবর্ষের মানুষের স্বার্থে করা হচ্ছে না। আমি বলি একটা কথা, আমি দেখেছি খবরের কাগজগুলোতে এবং আপনাদের চ্যানেলও দেখেছি যে তিপ্রামথার তরফ থেকে ইলেকশন কমিশনের সঙ্গে একটা প্রতিনিধি দল প্রদ্যোৎ কিশোর দেববর্মার নেতৃত্বে ওনারা দেখা করেছেন এবং ডিমান্ড করেছেন যে এখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ সার্চ যেন নমস্কার, কে বলছেন? সংগঠিত করা হয়। হ্যালো, নমস্কার। হ্যাঁ, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভারতবর্ষে
সিরিয়া এবং এনআরসির প্রয়োজন আছে। যে হারে বাংলাদেশ এবং রোহিঙ্গা যেভাবে ঢুকছে ভারতবর্ষে, এটাকে আমি সমর্থন করি, কারণ আমরা ভারতবাসী। কারণ আমাদের ভারতবর্ষের অবস্থাটা এরকম হয়েছে, মানুষের কাজকর্ম নেই এবং এই ভারতবর্ষের লোক সংখ্যা অনেক বেড়ে গেছে। বাংলাদেশে হিন্দু ছিল 9%, কমে আসছে এখন 3%। সব ভারতবর্ষে আসছে, পাশাপাশি মুসলিমরাও আসছে। তাহলে আমাদের ভারতবর্ষের অবস্থা তো এমনি খারাপ হবে। তার জন্য প্রয়োজন আছে যা হোক দাদা, আমি সমর্থন করি, নাহলে আগামী দিনে আমাদের অবস্থা খুবই খারাপ হবে। নমস্কার। সংগঠিত করা হয়। মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি নাগরিক ভোটার লিস্টে এক যেন না থাকে, 2 সরকারি সুযোগ সুবিধা যেন না ভোগ করে, তাদেরকে চিহ্নিত করে আইডেন্টিফাই করে তাদেরকে বাংলাদেশিদের বাংলাদেশে পাঠিয়ে দাও। এটা হচ্ছে মূল ওনাদের ডিমান্ড। ইলিগেল মাইগ্রেন্টসের বিরুদ্ধে আমরা, যদিও তীব্রমতা এবং বিজেপি ক্ষমতা ভোগ করছে, সরকারি সুযোগ সুবিধা সবই নিচ্ছে, ক্ষীরমালাই খাচ্ছে, কিন্তু দুটো পার্টি দুরকম স্ট্যান্ড। অ্যাকর্ডিং টু বিজেপি, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান ওই দেশগুলোর মাইনরিটি নমস্কার, কে বলছেন? যারা ভারতবর্ষের 31শে ডিসেম্বর 2014 মধ্যে আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রেশন দিচ্ছে প্রায় 80-85 কোটি লোককে, এবং সেটা নেওয়া হচ্ছে টিপের মাধ্যমে। বিহারে যখন এসআইআর করা হলো তখন দেখা গেল রেশন কার্ড হবে না। তাহলে কি রেশন কার্ড সরকার ভর্তুকিতে চাল দিচ্ছে, সেটা কি জেনে শুনে দিচ্ছে? আমরা জানি বুয়া উঠা ওরা দেখেন না, তারা তো দিল্লিতে যারা চাল দিচ্ছে মান না, এত সরকারের পয়সা নষ্ট হচ্ছে কেন? নমস্কার। ডিসেম্বর 2014 মধ্যে এসে তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হোক। তাহলে তীব্রমতা নমস্কার, কে কাট-অফ বলছেন? ইয়ার কোনটা? নমস্কার। হ্যাঁ, তো যে কথাটা বলছিলাম যে সারা ভারতবর্ষেই বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে এফআইআর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। বিহারের উত্তরাঞ্চলের যে বিষয় চলছে এবং সেখানে দেখা গেল যে প্রায় 56 লক্ষের মতো ভোটারের নাম বাতিল হতে পারে বলে নির্বাচন কমিশন সেটা জানিয়েছে, এবং সেখানে সেটা তারা মৃত বা সিক্রেট ভোটার ছিল। এক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্নটা সেটা থেকে যায়, যেহেতু রাজনৈতিক দলগুলি থেকেও সেটা উত্থাপন করা হচ্ছে যে যদি এই ভোটারগুলি অবৈধ হয় তাহলে সেই ভোটারের দ্বারা একটা নির্বাচিত সরকার রাজ্য এবং কেন্দ্র উভয় জায়গায় চলছে। পাশাপাশি ত্রিপুরাতেও এফআইআর নিয়ে ইতিমধ্যেই ত্রিপুরা সুপ্রিমো যিনি ছিলেন উনি এবং ওনার সঙ্গে যারা ছিলেন তারা দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে ওনারা সরকারি সাক্ষাৎ করেছিলেন। বাংলাদেশ নির্বাচন কমিশন আপনাদের আশ্বাস দিয়েছেন যে ত্রিপুরাতেও এফআইআর হবে। তো সেক্ষেত্রে দেখা যায় ওয়েস্ট বেঙ্গলের সম্ভাবনা রয়েছে অবশ্যই দিক হতে পারে 2002 টোটাল লিস্ট করে, বিহারে হচ্ছে 2003। হ্যাঁ, তো 2003 থেকে 2004-এর মধ্যে যেটা এফআইআর হয়েছিল, তো সেক্ষেত্রে ত্রিপুরাতে যদি 2003 তারিখ করা হয় তাহলে দেখা যাবে যে একটা বিশাল অংশের মানুষের মধ্যে, বিশেষ করে সমতলে যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু ডকুমেন্টস সে ধরনের কোনো সমস্যা খুব বেশি। কিন্তু পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করে, বিশেষ করে যারা জমি চাষ করে কিংবা বহন যারা থাকেন, সে সমস্ত জমিয়া যে পরিবারগুলি আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ডকুমেন্ট সংরক্ষণ করে রাখা বা প্রিজার্ভ করে রাখা, সেটা কিন্তু একটা বিশাল সমস্যা। কারণ বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে বন্যা, ল্যান্ডস্লাইড, গত বছর ত্রিপুরা ভয়াবহ বন্যা পরিস্থিতি অমরপুর, রাঙ্কাঙ্গ সব অঞ্চলগুলিতে, তো সেই থেকে কিন্তু মানুষের বাড়িঘর যেরকম নষ্ট হয়েছে,
ভাবে কিন্তু বিভিন্ন ডকুমেন্টস গুলি হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে একটা বিশাল সমস্যা কিন্তু ওই সমস্ত এলাকার মানুষগুলোর মধ্যে কিন্তু দেখা দিতে পারে বলে আমার মনে হয়। দেখা যায় বাকিটা হচ্ছে নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশন কি করবে সেটা সম্পূর্ণ একটা সাংবিধানিক বিষয়। সেই বিষয়টা নিয়ে হয়তো বা কথা বলার অধিকার বা কথা বলার রাইট হয়তো বা আমাদের নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সবকিছুর শেষে একটাই কথা, সেটা হচ্ছে যে যারা জেনুইন যারা ভোটার রয়েছে, প্রকৃত ভোটার যারা রয়েছে, যারা ভোট দান করছে, সেই প্রকৃত ভোটার যাতে কোনোভাবেই বঞ্চিত না হয় সেই বিষয়টা কিন্তু নির্বাচন কমিশনকে অ্যাসিওর করতে হবে। আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে যে জিনিসটি দেখা গেছে, সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বিহারে যে 54 লক্ষ ভোটারের নাম বাতিল করা হয়েছে, বাতিল হতে পারে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন যদি গণহারে নাম বাতিলের পরিকল্পনা নেয়, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টও কিন্তু সেই জায়গায় হস্তক্ষেপ করবে। এই কথাটা কিন্তু আজকে বিচারপতি জয়মান্য বাগচি যিনি ছিলেন এবং স্পষ্ট ভাষায় কিন্তু জানিয়ে দিয়েছেন। এবং আধার ভোটার কার্ড এই ডকুমেন্টস গুলিকে মান্যতা দেওয়ার যদিও কোনো আদেশ দেয়নি, পরামর্শ প্রদান করেছে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে। তো সেক্ষেত্রে আরেকটা বিষয়, নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের পরামর্শ কতটুকু মেনে চলে সেটা দেখার। আগামী আগস্ট মাসে এই মামলার পুনরায় শুনানি হবে মহামান্য সুপ্রিম কোর্টে, যে জাজ রয়েছেন জয়মান্য বাগচি এবং ওনার সঙ্গে আলোচনা রয়েছে। তো সেই নমস্কার, কে বলছেন? ওয়াদাতে বলছিলাম হ্যাঁ বল। এসআইআর দেখুন সম্পূর্ণ বিরোধিতা করছি না, হতে হবে, হওয়া প্রয়োজন। বিহারে যে আন্দোলন মানে চলছে, এটা যে শর্তগুলা 10-11টা শর্ত দিয়েছে, যেগুলি হয়তো 10% জনসাধারণের কাছে নেই, তার জন্য। আর এছাড়া নির্বাচনের কাজ মুহূর্তে একদম সময় খুব মানে কম সময়ে এটা ঘোষণা করেছে। বিভিন্ন রাজনৈতিক দল তো এখন থেকে নয়, বহুদিন পূর্ব থেকেই নির্বাচন কমিশন নিয়ে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বিরোধী দল অনেকেই বলছেন পক্ষপাতে মানে এক পক্ষে কাজ করছে, বিশেষ রাজনৈতিক দলের হয়ে দালালি করছে। সুপ্রিম কোর্ট অনেক কিছু বলেছে এসআইআর নিয়ে। পশ্চিমবঙ্গে দেখলাম মমতা ব্যানার্জি মানে ডাইরেক্ট না করে দিয়েছেন যে এই রাজ্যে এইসব এসআইআর চলবেই না। সেটা অবশ্য উনি রাজ্যের চিফ, ওনার অনুমোদন ছাড়া তো হবে না। আর ত্রিপুরাতে বলছেন এগুলো দেখুন যে রূপায় বা সংগ্রামটা বলছে, এগুলি হলো দৃষ্টি ঘুরানোর 100% খুব যে গ্রেটার থেকে শুরু করে এখনো পর্যন্ত কতগুলা প্রতিশ্রুতি দিয়েছিল। তো এগুলি দৃষ্টি ঘুরানোর জন্য এই আবুল টাবুল একটা থেকে একটা ইলিগেল মাইগ্রেন্ট, তারপর কি কি এইসব বলে যাচ্ছে, মানে দৃষ্টি ঘুরানোর জন্য চক্রান্ত। মনে কথা কি ওই সারা দেশের জনগণ চলে, হয়তো নির্বাচন কমিশন চলে, যেগুলো একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। চণ্ডীগড় কর্পোরেশন নির্বাচন হওয়া দেখেছিলাম, ভালো করছে নির্বাচন দপ্তরের অধীনস্থের জন্য আগে চলে যায়। যেগুলো বিভিন্ন রকমের আছে, মহারাষ্ট্রের ভোট হলো, 2 নম্বরে করলো প্রশ্ন মানে উত্তর দিতে পারছে না। এর মধ্যে আছে নিয়ে প্রেস কনফারেন্স হলো না জিজ্ঞাসা কুমার, যে কোনো দালালি করছেন নিশ্চিত। ত্রিপুরাতে এগুলি এখন যে লোকটাই এরকম বাড়াবাড়ি করছে, তার ব্যক্তিগত সাথে নয় এগুলি করছে। দৃষ্টি দিল সাধারণ যে জনগণ পাহাড়ের সমতলের এগুলোকে মানে আবেগ প্রবণ হিসাবে বা এরকম একটা আবেগে নিয়ে গেল। তারপর মার দাঙ্গা সৃষ্টি হলো, তো কি বলবো সোনার বিস্কুট এইসব মানে 3টা 4টা রাজনৈতিক দল আছে, সবই ওকে মুখে নিয়ে ভাবছে যে আমি যেদিকে যাই এদিকে তো আমার টাকা আছে, আমি যেদিকে উদ্যোগ করি তারপর উদ্যোগ করি আমি ব্যবস্থা করবো, বয়ে কাটছে এগুলি বলছে, একদম ফালতু নিজেকে দিতে যাচ্ছে। বিশেষ করে যদি ওই যে 11টা না 10টা শর্ত দিয়েছে, এগুলো যদি বাস্তবায়িত করতে হয় তাহলে অন্তত 60% জনপ্রতিনিধি একদম পঞ্চায়েত স্তর থেকে
60% কিন্তু ক্যান্সেল হয়ে যায় ত্রিপুরা সমতল থেকে পাহাড় অঞ্চলে। জনপ্রতিনিধি একদম 50 সদস্য থেকে মনে করেন একদম এই কি বলবো বিধানসভা ভবন। হ্যাঁ, এগুলি বিরোধীরা তো ঠিক আছে, আমাকে বললো হোক নির্বাচনের সময় দেওয়া হোক, নির্বাচন আঠারো যেন না হয়। আর এই সত্যগুলা 2-3টা সত্য, আধার কার্ড হোক, আধার কার্ড দিয়ে সারা দেশ চলছে, রেশন কার্ড দিয়ে সারা দেশ চলছে, ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে চলছে। (1971) 25 মার্চ ইন্দিরা মুজিব চুক্তি নমস্কার, কে বলছেন? নাকি উগ্রবাদদের যে ডিমান্ড 19 হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। বলছি, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, বলুন। ভোটারদেরকে বাদ দেওয়া, আর যদি ওয়েস্ট বেঙ্গলের যদি আরে যার ভোটারের নাম আছে তিনি আবার হতে যাচ্ছি, আরে 75-60 ঘুষ তুমি বাদ দিলাম, তারপর একটা ভোটার এখানে আছে বাড়িতে পাইলে না, তার জন্য তার নামটা বাদ দিলাম। এইগুলো পয়সা তো আর হইব না। কাজী মোদীর অন্তিম সময় তাকাই গেছে এবং আমরা বলেছি ফি ইজ খতম, তার পয়সা ঠিক আছে। উগ্রবাদদের যে ডিমান্ড 1951 এর পর যারা ইন্ডিয়াতে এসে তাদের সকলকে ডিপোর্ট করে দাও বাংলাদেশে, এটা নাকি সি এর মাধ্যমে এই 31 ডিসেম্বর 2014 পর্যন্ত ভারতবর্ষে যারা প্রবেশ করেছে তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হোক, কোনটা তারা চাইছে এখন আমরা ক্লিয়ার না। আরেকটা ব্যাপার হচ্ছে ইলেকশন কমিশন বাংলাদেশি আইডেন্টিফাই করার কোনো মালিক নন, এটা করবে ইউনিয়ন হোম মিনিস্ট্রি। ইউনিয়ন হোম মিনিস্ট্রি তাদের একটা কিছুদিন আগে অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে কিছু সার্কুলার এসছে, যার থেকে এই দাবিটা আরো জোরালো হয়েছে। তখন পাকিস্তানিদের, রোহিঙ্গাদের এদের শনাক্তকরণ করে তাদেরকে পুশব্যাক করা কিংবা ডিটেনশন ক্যাম্পে বিভিন্ন জায়গায় রাখা এবং পাকিস্তানিদের ভারত ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য পরে যদি কেউ থেকে থাকে তাহলে তাদেরকে গ্রেপ্তার করা, এই জিনিসগুলো সার্কুলার এসছে। ওই সার্কুলারকে কেন্দ্র করে তাদের যে ব্যর্থতা, এই যে তিপ্রাসা জাতিগোষ্ঠীর কাছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমরা অমুকটা নিয়ে আসছি, 6 মহিনে মে পরিবর্তন হয়ে যায়গা, ইয়ে হয়ে যায়গা। আজকে 19 মাস চলছে, আজকে 19 মাস চলছে, কত ডায়লগ না শুনলাম, ইন্টারলোকুটার থেকে আরম্ভ করে কত কিছু না শুনলাম। মানুষের এই ব্যর্থতাটা আড়াল করার জন্য এই সমস্ত ইস্যুগুলোকে নিয়ে তারা সামনে উপস্থিত হচ্ছে আদিবাসীদের ইমোশনটাকে এক্সপ্লয়েট করার জন্য। আচ্ছা এবার বলুন, কত বড় বোকা না হলে কি আর সার ডিমান্ড করে? বিহারে যে তালিকা ইলেকশন কমিশন থেকে দিয়ে দেওয়া হয়েছে, জন্মের সার্টিফিকেট, স্কুলের সার্টিফিকেট, আচ্ছা এবার আমি বলুন, ছেড়ে দিন বেঙ্গলিদের ছেড়ে দিন, আদিবাসী এলাকায় এই 31% জনগণের কাছে কজনের কাছে এই যে ডকুমেন্টস গুলো রয়েছে? আপনি আমাকে ইউ ফাইন্ড আউট। এই যে নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে যে সমস্ত কাগজপত্র তারা চাইছে, আমি প্রদ্যুৎ বাবুর কাছে জানতে চাই আদিবাসী জনসংখ্যার কাছে কি পরিমাণ এই সমস্ত কাগজ কি রয়েছে? নেই। তাহলে ভোটার লিস্ট থেকে তো সবচেয়ে বেশি নাম বাদ যাবে হচ্ছে আদিবাসী লোকদের। তাহলে এই ডিমান্ডটা করার মানেটা কি? এই ডিমান্ড করা হচ্ছে নিজের পায়ে কোর মারার মতো। আমি বলুন না, বরঞ্চ যারা বাংলাদেশ থেকে
এই রাজ্যে প্রবেশ করেছে, কেউ কি মুখ্যমন্ত্রী হয়েছেন, অনেকে মন্ত্রী হয়েছেন, অনেকে বিধায়ক হয়েছেন, পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিভিন্ন নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল বডিতে তারা জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন আমলা অফিসাররা সরকার দপ্তরে কাজ করছে। তাদের কাছে দস্তাবেজ, যেটা আমরা ভূমিপত্র যুগ যুগ ধরে আমরা ত্রিপুরার বাসিন্দা, আমাদের কাছে, আমার কাছেই তো নেই এই সমস্ত ডকুমেন্ট। যারা বাংলাদেশ থেকে এসছে, বললাম তো মুখ্যমন্ত্রী হয়েছেন, মন্ত্রী বিধায়ক হয়েছেন, তো তাদের কাছে ওয়েল ডকুমেন্টেড সমস্ত কাগজপত্রগুলো রয়েছে। আর ভূমিপুত্র আপনার আমার মতো যারা রয়েছি, আমাদের কাছে সমস্ত ডকুমেন্টস নেই, কিংবা আদিবাসীর কাছে সমস্ত ডকুমেন্টস নেই। তো এই করে আসল কথা গিয়ে অন্য কিছু না, ওই যে ব্যর্থতা, वो ऐसा कर देंगे, इतना महीने में वो ला देंगे, ग्रेटर त्रिपुरालैंड बना देंगे, কনস্টিটিউশনাল সলিউশন লা দেंगे, এই যে বড় বড় কথা মাত মেতেছিল, কি মুখ নিয়ে এখন আদিবাসীদের সম্মুখ হবে? কাজে এই সমস্ত কথাগুলো বলে কনফিউজ তৈরি করে এবং ইনডাইরেক্টলি ঘৃণার বীজ রোপণ করে একটা কমনাল একটা কার্ড খেলার চেষ্টা হচ্ছে রাজ্যের মধ্যে। বিজেপি খেলছে, এখন তো দেখছি তীব্রমতো খেলছে, তবে লাভ হবে না। এ রাজ্যের মানুষ খুব সচেতন। না 28 তারিখ সব লম্ফজম্প, আমরা আশাবাদী সমস্ত লম্ফজম্পের ইতি টানা হবে 28 তারিখ। 28-এ সুপ্রিম কোর্টে যখন ম্যাটারটা আবার লিস্টেড রয়েছে, সেদিন আমরা শুনানিটা দেখি না কি পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তারপর এইটুকু বাকি প্রশ্নটার উত্তরটা আমি 28 তারিখের বাদেই দিই। এসআইআর যার পুরো ইয়েটা হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, বিশেষ ভোটার তালিকার বিশেষ সংশোধনী। তো এটা নিয়ে ইতিমধ্যেই আমাদের পার্টির তরফ থেকে তো জোরদারভাবে এ সম্পর্কে প্রতিবাদ জানানো হয়েছে, এবং এটা শুধু এখন আমাদের পার্টি, আমরা একা নই। গত 4 দিন ধরে সংসদ এটা নিয়ে প্রায় অচল অবস্থার মধ্যে আছে। গতকাল বোধহয় সর্বশেষ কেন্দ্রীয় সরকার বলেছে, অর্থাৎ শাসক দল বলেছে এটা নিয়ে তারা আলোচনা করবেন। বিষয়টা কি? যে ইলিগাল মাইগ্রেন্ট, অবৈধ নাগরিক আমাদের দেশের বিভিন্ন প্রান্তে অনুপ্রবেশ, বাংলাদেশ থেকে বা মিয়ানমার থেকে, এটা যে সত্য এই ঘটনা, এটা সবাই আমরা জানি। এবং এই যে মাইগ্রেশন, অর্থাৎ কাজের সন্ধানে পৃথিবীর যে কোনো প্রান্তেই, যেখানে কর্মসংস্থানের সুযোগ কম বা উন্নতি কম, পশ্চাৎপদ এলাকা, সে এলাকা থেকে জীবিকার সন্ধানে দেশের অন্য প্রান্তে বা পৃথিবীর অন্য প্রান্তে এরকম ভাবে বৈধভাবে হোক বা অবৈধভাবে মাইগ্রেশন, এটা যে চিরন্তন আমাদের এই ভারতীয় উপমহাদেশে হয়েছে আর এখনো হচ্ছে। আর যেহেতু এই ভারত, পাকিস্তান, এখন বাংলাদেশ এক সময়তে একই দেশ ছিল, রাজনৈতিক কারণে দেশ বিভাজন হয়েছে, এখানে তো এটা বেশি, এবং এই ত্রিপুরাজ্যের মধ্যে তার প্রভাব একটা সময়ে এখানকার যারা ট্রাইবাল অংশের মানুষ, যারা সংখ্যায় গরিষ্ঠ, এই দেশভাগের কারণেই সেখানে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে এখানে উদ্বাস্তুদের আগমনের ফলে সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘিষ্ঠ হয়েছেন। এটা আমরা সকলেই আমরা জানি, কেউ এটাকে অস্বীকার করে না, অস্বীকারের সুযোগ নেই। একটা সময় পর্যন্ত হয়েছে, কিন্তু এই ঘটনা এখনো চলছে। এটা এই ত্রিপুরাজ্যের মধ্যেই
সরকারের নানা বুলেটিনে প্রায় প্রত্যেক দিনেই এটা প্রকাশিত হয়, রেলওয়ে স্টেশনে, বিমানবন্দরে, বাস স্টেশনে, বিভিন্ন জায়গায়, সীমান্তে। এবং একই কারণ যে এই বাংলাদেশ সেখানে অপেক্ষাকৃতভাবে ভারতের অর্থনীতির চেয়ে তারা দুর্বল, সেই কারণে তার সাথে হলো বাংলাদেশে রাজনৈতিক কারণে সেখানকার ধর্মীয় সংখ্যালঘুরা। এটা নিয়ে মানবিক অমানবিক প্রশ্ন আছে, এটা আলাদা ব্যাপার। কিন্তু একটা জায়গায় এসে দাঁড়িয়ে এই অনুপ্রবেশ এটা বন্ধ হওয়া দরকার। কেননা আমাদের দেশেও জনবহুল, আমাদের রাজ্যটা সেরকম ভাবেই, এবং এখানে এই যে জনসংখ্যা বাড়ার কারণে জমির উপরে, জীবিকার উপরে, কাজের উপরে টান পড়ছে। স্বাভাবিক এখানে অনুপ্রবেশটা সারা দেশে যেমন ইস্যু, ত্রিপুরার মধ্যে আরো বড় ইস্যু। এখন সাম্প্রতিক কালে এটা এখন একটা বড় রাজনৈতিক একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এবং এটাকে কেন্দ্র করে একটা আঞ্চলিক দল তারা স্লোগান তুলছেন, জাতীয় পতাকা নিয়ে মিছিল করছেন, অবৈধ নাগরিকদের এখান থেকে চিহ্নিত করে এদের পুশব্যাক করতে হবে বা অনুপ্রবেশ বন্ধ করতে হবে। এটা নিয়ে আমাদের এই ত্রিপুরা রাজ্যের কোন অংশের মানুষের বা রাজনৈতিক দলের কেউ আপত্তি করেছেন আমরা এটা দেখিনি। হ্যাঁ, ঠিকই যে একটা সময় হলেও এই অবৈধ নাগরিক অনুপ্রবেশ এগুলো বন্ধ হওয়া দরকার। কিন্তু সর্বশেষ এটাকে কেন্দ্র করে একটা নতুন খেলা হচ্ছে, এটাই হলো মূল কথা। সেটা হলো যে বিহারে ভারতের নির্বাচন কমিশন, বিহারে নির্বাচন আগামী অক্টোবর নভেম্বর দিকে হবে। হঠাৎ করে অল্প কদিন সময় দিয়ে সেখানে একটা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করে প্রায় 50 থেকে 55 লক্ষ এই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করেছে। এবং বলা হচ্ছে, এই নির্বাচন কমিশনকে দিয়ে বলানো হচ্ছে তারা বাংলাদেশি, তারা রোহিঙ্গা ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তব ঘটনা সেটা নয়। এখানে দুটো দিক। একটা দিক হলো এই বিহারে যে 50 থেকে 55 লক্ষ লোক যাদের চিহ্নিত করা হয়েছে, তারা হয়তো বাংলাদেশি এক দুজন থাকলেও থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু তার বেশিরভাগ হলো বিহারের সেখানকার স্থায়ী বাসিন্দা। কারণ বিহার থেকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী 3 কোটির বেশি বিহারের মানুষ কাজের সন্ধানে দেশের অন্য প্রান্তে তারা এই পরিযায়ী শ্রমিকের কাজ করেন। তারা জায়গায় নেই। নির্বাচন কমিশনের লোক, বিএলওরা তারা গিয়ে নোটিশ জারি করলেও তাদের অনেকেই সাড়া দিতে পারেননি। কি করে সাড়া দেবে? কারা কারা পরিযায়ী শ্রমিক? ভূমিহীন, খেত মজুর, দিন মজুর, গরিব মানুষ, এরকম কজনেরই এরকম ডকুমেন্ট থাকে, আর কজনেই পত্র পত্রিকা বিজ্ঞাপন লক্ষ্য রেখে সেরকম ভাবে নির্বাচন কমিশনের এই বিজ্ঞাপনে সাড়া দিতে পারেন। তাহলে যারা এই তাদেরকে বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশন এই ব্যবস্থা করেছে, এরা আসলে বিদেশি না, এরা বিহারেরই স্থায়ী বাসিন্দা এবং গরিব মানুষ। এবং এটা একটা রাজনৈতিক চক্রান্ত। কারণ ভারতীয় জনতা পার্টি এবং জনতা দল ইউনাইটেড, নীতিশ কুমার নেতৃত্বে যারা সরকার আছে, তারা দেখছে সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষা করে তাদের ক্ষমতায় ফিরে আসার কোনো সুযোগ নেই। কাজে সেই জায়গায় ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা দখলের চেষ্টা বলছেন। বলছি
এছাড়া এর বিরোধীরা পাহাড়ে আসুন বা বিরোধীরা মাঠে আসলে আসলে বিরোধীরা সবসময় আসলে থাকবে, আগ্রহ ছিল এবং বর্তমানে থাকবে এবং আগামী দিনেও থাকবে বিরোধীরা। কারণ এই রাজ্যে যে একটা রাজনীতি বিবেচনা চলছে সেটা আসলে ভারতবর্ষে আমাদের ত্রিপুরা রাজ্যের সাথে নতুন করে কিন্তু এখন চলছে বিষয়টা নিয়ে বাংলাদেশে দেখানো যে তাদের আগামী দিয়ে পার করে দেবো। আসলে ঘটনাটা এমন বিষয় হলো কারণ ত্রিপুরা রাজ্যকে এখন পাহাড়ে বলুন যে আমাদের ত্রিপুরা রাজ্যে বদ্ধ ধর্ম এবং তার আগে ছিল আইসিএসি পাহাড়ে জনজাতি ভাই বোন সহ ভাই বোনদেরকে বিভ্রান্ত করতে করতে বিষয়টাও সাকসেস হলো না, আইসিএসি সাকসেস হলো না। আমার পিতা মাতা যে এখন এডিসি দখল করলো, এখন এডিসির মধ্যে লুটপাট চালাচ্ছে, কিন্তু আর কি করবে এখন আরেকটা পয়সা করছে বাংলাদেশি মতা। আসলে ত্রিপুরা রাজ্যের মানুষ বা সঙ্গে কাগজপত্র সঙ্গেও মানুষের কাছে ছিল যারা পুরানো মানুষ তাদের কাছে জায়গা সঙ্গে জমির পত্রা কাগজপত্র সঙ্গে এমন কিছু ছিল এরকম ছিল ঢাকা। এখন বর্তমান পরিস্থিতি নেটের মাধ্যমে সবাই নতুন করে 80 জনের ডাঙ্গার পর থেকে বা কাগজপত্র করে যাচ্ছে, কিন্তু আসলে এই ভারতবর্ষে যখন বিহারে যে ধরনের ভোটার ব্যবস্থা প্রতিশ্রুতি চলছে, বিহারের মানুষ সারা আমাদের বাচ্চার মধ্যে কাজ করছে, ঝাড়খণ্ডের মানুষ বাচ্চার মধ্যে কাজ করছে। আসলে এই কেন্দ্রীয় সরকার যে নীতি নিয়ে চলছে সেটা হলো একটা তাদের একটা প্রধানমন্ত্রী ভারতবর্ষের মানুষের 2014 সালে ব্রিটিশ সরকার আসামি প্রতিশ্রুতিগুলা দিয়েছিল ভারতবর্ষ ধর্ম ফিরিয়ে আনে, মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবে, সমস্ত কিছু আসলে মিথ্যা প্রতিশ্রুতিকে 2014 সালে নরেন্দ্র মোদী সরকার আসলো কেন্দ্রের মধ্যে এবং ভারতে আসলো সব মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু তাদের তো এখন আর কথা বলার কোনো বিষয় নেই। নতুন করে আরেকটা তৈরি করে নিল যে বাংলাদেশে হটাতে হবে। বাংলাদেশি বলতে তো এই রাজ্যে শুধু বলেছে যারা একসেপ্ট করে বাংলাদেশ সাইডে এদিকে আসলো, যখন ত্রিপুরা রাজ্য এবং বাংলাদেশ সবচেয়ে যখন ছিল তখন একটা দেশ ছিল, তার মধ্যে তার পরিপ্রেক্ষিতে মানুষ এক্সেস করে কেউ হিন্দুরা বিদেশে আসলো, মুসলিমরা এদিকে গেল, ট্রাইবেলরা আসলো এইভাবে। কিন্তু আসলে বাংলাদেশি যারা সেটাকে প্রমাণ করো ভাই সরকার যদি করতে পারে, কিন্তু আসলে কোনোটাই হবে মানুষের মনকে ঘোরানোর জন্য ভারতবর্ষ ত্রিপুরা। কারণ ত্রিপুরা যে বেকারের যে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা 1 নম্বরে বেকারের মুখ্যমন্ত্রী হয়েছিল, ত্রিপুরার সরকার বেকারের যে কর্মসংস্থান করার কথা ছিল, 50,000 চাকরি দেওয়ার কথা ছিল, কিন্তু করতে পারে না, কর্মচারীকে নিয়ে করার কথা ছিল। সত্যি মনে করো মেগা বলুন বেকার কর্মচারী যারা কাজ করে গ্রামে গঞ্জে তাদের কিছুদিনের কাজ করার কথা ছিল, আসলে কোনোটাই নাই। সমস্ত কিছুগুলো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এখন নতুন করে আমরা প্রয়াস চলছে ত্রিপুরা রাজ্যে। আমরা দেখলাম জাতপাত নিয়ে কোনো আমাদের দেখলাম না যে যাতে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন, কিন্তু এবার দেখলাম আমরা হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন চলছে, মুক্তি ভাঙা নিয়ে কেন্দ্র করে চলছে, কোথাও ইটকে সামনে রেখে চলছে, আবার এটাকে নিয়ে আসলে কি করে মানুষকে একটা নমস্কার, কে বলছেন? আমি ভারতের মধ্যে হ্যাঁ বলুন। এটা একটা চক্রান্ত যে এসআইআর যে বিষয়টা, এটা আসলে ভারতবর্ষের যে মূল নাগরিক যারা তারা ধীরে 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 ভোটার লিস্ট থেকে বরবাদ করে দিয়া, তারা বিশৃঙ্খল করে দিয়া, তারা রোহিঙ্গা বানাবো। এই যে চক্রান্তটা হলো RSS বিশ্ব হিন্দু পরিষদের থানা করতেছে সেখান থেকে মুদ্রে দিয়া বিজেপির মাধ্যমে এই কাজটা করা যাবে। কিন্তু তাদের যে সার্ভিস সামনে দেশ স্বাধীনের আগে তারা অত্যাচার করেছে, এখনো তাদের উপরে কোনো আইন ব্যবস্থা ছিল না, কাজ করতে হবে। তারাই একমাত্র ভারতবর্ষের মূল কর্তা হইব, তারা কোনো আইন ব্যবস্থা তারা উপরে হইব না। এইগুলো হলো কট্টর ব্রাহ্মণদের কথাটা কিন্তু মানে খুব চিন্তার বিষয়। কারণ তারা মূল ভারতীয় যারা তার সাথে গদ্দারি করতে হবে এবং বিশ্বাসঘাতকতা করতে হবে। শাসন ব্যবস্থাটা নিচে বিজেপির নাম কইয়া প্রথম থেকে বিশ্ব হিন্দু পরিষদ যারা ব্রাহ্মণ কট্টর RSS কট্টর ব্রাহ্মণ এরা এই কুকৃতিক আলাপগুলা করতেছে। কারণ তাদের কোন সময় ভারতীয়রা
একসঙ্গে তাদের বিরুদ্ধে লড়াই করবে, এবং আমরা তো চাইতেছি ব্রাহ্মণদের বিরুদ্ধে লড়াই করার। এটাও কিন্তু সত্যি কথা একটা চলছে আন্দোলন। তারা এই যে বিজেপির কাজে লাগাইয়া আজকে এই বিশৃঙ্খলটা করতেছে, জনসংখ্যা ভোটার লিস্ট থেকে বাইরে করে দেওয়া করিয়া তারা সংখ্যাগরিষ্ঠ হইয়া ভারতবর্ষে সংবিধান ধরে শেষ করে দিব, আর কোন রাজনীতি করার লেগে কারোর কোন ক্ষমতাই দিব না আর এই ব্রাহ্মণরা। এটা বুঝতে হবে, এবং প্রত্যেকে যার জন্য তারা এই পরিকল্পনা মাফিক ইন্দিরা গান্ধী যেমন মানে একটু অন্যরকম ভাবে গেছে RSS এবং বিশ্ব হিন্দু পরিষদের থেকে যখন বাইরে গেছে ইন্দিরা গান্ধী, এখানে একটু ধর্ম বিরোধী ব্যাপার হচ্ছে ব্রাহ্মণরা থেকে। এই কারণে ইন্দিরা গান্ধীরা হত্যা করতে, এবং ইন্দিরা গান্ধীও চাইছিল রাষ্ট্রটা সুন্দরভাবে চলুক। আইলো রাজীব গান্ধীর হত্যা করে দিল। এটি কারা করেছে? এই বিশ্ব হিন্দু পরিষদের এবং এই RSS এর কট্টর ব্রাহ্মণ যারা তারা করেছে। তারা দেখলো চিন্তা করে যদি আর এই রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী তারা বংশধর রাজনীতি করে ভারতবর্ষে, তাহলে তাদের যে মূল উদ্দেশ্য এটা তারা কোনো সময় কার্যকরী হইতে পারবো না। এই কারণে তারা হত্যা করছে। আজকে দেখেন তারা ধীরে ধীরে মুদ্রের লোক দেখায় দেশে অভাব লাগা দিয়েছে, কিন্তু সমস্ত টাকা তারা উচ্ছেদ করে রয়েছে ভারতবর্ষ থেকে। এই যে বিশৃঙ্খলটা কথা চার কদিন পরে তো এই লোকটিদের নিরুপায় হয়ে যাবো, কাজ পাইবো না, হাহাকার করবো, খাদ্য পাইবো না। আপনার দেখেন তাহলে তাদের অবস্থা কি হবো? আমরা হয়তো খুব খুশি, তারা অভাবী, তারা গরিব, তারা খাওয়ান দেবো না, তারা মরুক, আমরা হয়তো এই চিন্তা তারা নেবো, কিন্তু আগামী দিন আমরা তারা বাদ দিত না। ভারতবর্ষে কোন নেতা বাদ দিত না, একমাত্র ব্রাহ্মণই শেষ কথা। ভারতবর্ষে অবিলম্বে এই ভারত বনাম মূল নিবাসী লড়াই করুক, এবং যারা চেষ্টা স্বরূপ এরকম বিরোধী রাজনৈতিক দলের সমর্থক দেখে দেখে এইভাবেই কারসাজি করে এই চক্রান্তটা করা হয়েছে। এটাই হলো বিহারের সমস্ত রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের অভিযোগ। এক, আরেকটা দিক হলো কি, হ্যাঁ, বিদেশি নাগরিক তারা এই দেশে যদি অন্যায়ভাবে ভোটার তালিকাতে নাম তুলে, আধার কার্ড সংগ্রহ করে, PRTC সংগ্রহ করে, এটা অবৈধ। এটা চিহ্নিত হওয়া দরকার। তাদের বাছাই করে আমাদের দেশের আইন অনুযায়ী তাদেরকে পুশব্যাক করা হোক, অন্য কিছু করা দরকার। কিন্তু এই কাজটা কে করবে? এই কাজটা করার দায়িত্ব তো ভারতের নির্বাচন কমিশনের না, তাদের সে এখতিয়ারই নেই। এই দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের, অমিত শাহ যে দপ্তরের মন্ত্রী, এবং এই স্বরাষ্ট্র দপ্তর এই কাজটা করতে ব্যর্থ, এই কাজটা করতে পারছে না। তো সেই কারণে নির্বাচন কমিশনকে দিয়ে একদিক থেকে হলো একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ, আরেক দিক থেকে হলো যারা শাসক দলের সমর্থক নন, অন্যরা, এবং এই যে 55 লক্ষ লোকের নাম বাছাই করা হয়েছে তাদের বেশিরভাগই হলো এই গরিব মানুষ, তারা সবাই সেই বিশেষ সম্প্রদায়ের লোক না। আপনারা শুনলেন সেখানে বিভিন্ন স্তরের নেতৃত্ব বক্তব্য। গোটা দেশে বিষয়গুলো নিয়ে বিরোধীরা বলা যেতে পারে প্রচার তেজি করেছে। রাজ্যেও সেখানে বামেরা ইতিমধ্যে কর্মসূচি ঘোষণা করেছে, কংগ্রেস হয়তো ময়দানে নেমেই তার প্রতিবাদ করবে। সেদিক থেকে জোরালো হবে ত্রিপুরাতে SIR, সেদিক থেকে শাসকের কি ভূমিকা থাকবে সেটা সময় বলবে। আপনারা প্রতিনিয়ত নানা বিষয়ের সঙ্গে থাকেন, নিয়মিত আমরা নানা বিষয় নিয়ে কথা বলি। সমসাময়িক সবকটি বিষয় নিয়ে প্রায় প্রতিদিন আলোচনা হবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।